হলো এবং ইন কোঅর্ডিনেশন উইথ দ্য নীতি আয়োগ। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার শ্রী শান্তনা চাকমা মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মিনিস্টার, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, শ্রী কিশোর বর্মন মহোদয়। তাছাড়া এখানে চিফ সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন শ্রী জেকে সিনহা, শ্রী অনুরাগজি ডিজিপি এবং শ্রী রাজীব সেন প্রোগ্রাম ডাইরেক্টর নীতি আয়োগ এবং শ্রী এলটি ডার্লং সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। এবং ওনারা আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন এবং আমার সামনে যারা সেক্রেটারিসরা উপস্থিত আছেন, সিনিয়র অ্যান্ড আদার অফিসার্স এবং আদার যারা এমপ্লয়ি অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর দিনে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমার মনে আছে যে বিকশিত ত্রিপুরা 2047-এর যে ভিশন ডকুমেন্টস আমরা সেক্রেটারিয়েটে আমরা বসেছিলাম, সেখানে সমস্ত অফিসার থেকে শুরু করে সেক্রেটারিরা তো ছিলেনই, চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন। সেখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছে। প্রেজেন্টেশনের পর যেখানে যেখানে আমাদের মনে হয়েছে কিছু ইনক্লুশন এক্সক্লুশন হওয়া দরকার, সেখানে সেইভাবে ডিসিশন হওয়ার পর তারপর একটা কম্পাইলড ওয়েতে বিকশিত ত্রিপুরার ডকুমেন্ট তৈরি হল। আমাদের সিএস সাহেব যখন বললেন যে আমাদের তো ডকুমেন্টস অলরেডি তৈরি হয়ে গেছে, তখন আমাদের সেটা আমরা সবাই ডিসিশন নিলাম ক্যাবিনেটে। সেটা সব আমাদের অনারেবল মিনিস্টারগণ দেখবেন, দেখার পর সেখানেও যদি কোনো জায়গায় কোনো পরিবর্তন এডিশন অল্টারেশন করতে হয় সেটা আমরা করব এবং সেইভাবেই সেটা করা হলো। এখানে বলা হয়েছে যে আমার পূর্ববর্তী বক্তা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে দিল্লিতে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে, মাত্র 4টা রাজ্য এই বিকশিত নিজেদের যারা স্টেট, সেই স্টেট অনুযায়ী ওনারা তৈরি করেছিলেন। কিন্তু যেটা বলা হয়েছে যে আমাদের এখানে কিন্তু তৈরি ছিল, কিন্তু ক্যাবিনেটে যেহেতু পাশ হয়নি বা দেখানো হয়নি, সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেরিতে হলো, আমরা যখন সেটা ওখানে পাঠালাম, তারপরেও কিন্তু আমরা সামনের সারিতে কিন্তু আমরা রয়ে গেছি। 28টা রাজ্যের যদি আমরা ধরি পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা সামনের সারিতে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান যে 2047 সালের মধ্যে, একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম, দৃঢ়তার সাথে উনি বলেছেন যে 2047-এর মধ্যে 100 বছর পূর্তি হবে। ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটবেলার থেকে শুনে আসছি কবে যে ডেভেলপড হবে, কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আগে দেখিনি। ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা 100 বছর আমাদের পূর্ণ হবে, আমরা ডেভেলপ কান্ট্রি, আর শুধু ডেভেলপ না, সর্বস্তরের এবং বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে, বিকশিত হতে হবে। এই যে একটা দৃঢ়চেতা যে একটা লিডারশিপ, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি। এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয়, তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে? সেই কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা, আমাদেরও রোডম্যাপ কি হবে, আমরা আগামী দিন কোন জায়গায় যাব, এবড়ো খেবড়ো চললে হবে না। আমরা আগে দেখেছি ভারতবর্ষ এবড়ো খেবড়ো চলেছে, কোথায় তার ডেস্টিনেশন, সে 100 দিনের মধ্যে কি কাজ করবে, এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না। আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ, নির্দিষ্ট টাইমলাইন, এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন হয়। আমরাও চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি। সেলফ রিলায়েন্স, মাননীয় প্রধানমন্ত্রী এইবারও আমি দেখলাম যে লাল কেল্লা থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন,
দৃঢ়তার সাথে আবার বলবো, উনি সেইগুলোর উপর প্রচণ্ড এই বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে। বারবার উনি জোর দিয়েছেন যে ভোকাল ফর লোকাল। আমরা এটা আগে বুঝতামও না যে আমার নিজের জিনিস যদি আমি মানে ভালোভাবে তৈরি করতে পারি, প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে আমার নিজের বাইরের থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা, আমরা কোথায় কোথায় বিদেশি জিনিস কিনি, কেন আমরা বিদেশি জিনিস কিনবো? এরপরে আমাদের এতে কি করে আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন ভোকাল ফর লোকাল। এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে, এক তো আমরাও কিনছি, এবং এই খাদি নিয়ে অনেক চর্চা, অনেক কিছু হয়েছে। খাদির উপরেও উনি বলেছেন, একটু এক্সাম্পল, যে খাদি এখন বিদেশেও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশেও তার বিক্রি এখন বেড়ে গেছে। ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে, আমাদের ড্রিম না দেখলে, স্বামী বিবেকানন্দজিও সবসময় বলছেন যারা স্বপ্ন না দেখে তারা মৃত ব্যক্তির সাথে তুলনা করা যায়, দে আর ডাল। কাজেই স্বপ্ন দেখার যে বিষয় সেটা বাড়বো, ইনোভেটিভ বিষয় আমাদের চিন্তা করা উচিত, এবং সিটিজেন এম্পাওয়ারমেন্ট তার উপর উনি জোর দিয়েছেন। যে ইনক্লুসিভনেস, মানুষকে নিয়ে, সমস্ত মানুষকে একসাথে নিয়ে তাদের যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমাদের এই রাজ্যকে সশক্তিকরণ করা উচিত আমাদের। এবং 2047 যে আর মাত্র 22 বছর পরে আমাদের এখানে 100 বছর পূর্তি হবে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আগামী দিন হয়তোবা এখানে অনেকে আমরা থাকবো না, বা যে অবস্থায় থাকবো হয়তোবা খালি শুনবো, খালি দেখবো, তাই হবে। কিন্তু এটা মনের মধ্যে একটা খুশির একটা ভাবনা বা থাকবে যে আমরা 2047-এ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরার করার যে আমরা রোডম্যাপ আমরা তৈরি করেছিলাম, আমাদের সময় আমরা তৈরি করতে পেরেছি। এর মধ্যে এর চাইতে বড় আত্মতৃপ্তি আর কিছুই হবে না। এতে করে আমাদের রাজ্য মজবুত তো হবেই এবং শক্তিশালীও হবে। ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট পলিসির কথা যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে অ্যাক্ট ইস্ট পলিসি তার উপর প্রচণ্ড জোর দিয়েছেন, এবং তাতে করে কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা অনেক সময় ইজি অনেক জিনিস পেয়ে গেলে আমরা কিন্তু নিজে ভুলে যাই যে এটা বোধহয় এইভাবে আমাদের মানে দেওয়া বা পাওয়া উচিত, তো সেইভাবে আমরা পাচ্ছি। কিন্তু আমি বলবো যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের 2014-তে উনি প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, তারপরেই কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সমস্ত নর্থ ইস্টার্ন রিজিয়নে। কিন্তু আমি সেদিনও যখন আমি যাচ্ছিলাম, আমি প্রায়শ ট্রেনে আমি যাই, ট্রেনে আমি দেখতে এত সুন্দর করে, এত পয়সা খরচ করে এই রেল লাইন আমাদের ত্রিপুরাতে হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বহু লোকাল ট্রেনে আমি বহু জায়গায় যেতাম আগে, আমার এক সময় মনে হতো যে ওয়েস্ট বেঙ্গলে এত পুরনো একটা মানে শহর কলকাতা বা আশেপাশে, সেখানে রেল স্টেশনগুলো যখন দেখতাম আর কম্পেয়ার, আমাদের ত্রিপুরাতে তখন ছিল না, এই রেল স্টেশনগুলোর এখন অবস্থা যখন দেখি জানালার বাইরে, খুব দুঃখ হয়। বিকশিত ভারত আমাদের করতে হবে, বিকশিত ত্রিপুরা আমাদের করতে হবে, এত পয়সা খরচ করে, এত পরিশ্রম করে এই রেল যে স্টেশনগুলো আমি দেখছি সেখানে প্রপার মেনটেন্যান্স হচ্ছে না। আমি ভাবছি আমি সিএস সাহেবের সাথে কথা বলবো, এই বিষয়গুলো আমাদের করলেই হবে না, সেটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার যে মেনটেন্যান্স করার সেই বিষয়টার মধ্যে আমার সবসময় একটা দুর্বলতা থাকে। কোথাও কোনো মানে করলাম আর সেটা যদি প্রপারলি আমি লং রান যদি সেটাকে না নিয়ে যেতে পারি তাহলে প্রচণ্ড খারাপ লাগে। সেই জায়গায় আমাদেরও কর্তব্য সবাই মিলে যে কীভাবে সুন্দর রাখা যায়, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখি যখন ওই স্টেশনের সামনে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম বহু জায়গায় যে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা আমরা তৈরি করব, কিন্তু লং লাস্টিং এবং যে অবস্থার মধ্যে আমরা তৈরি করলাম সেটা যেন সেই অবস্থার মধ্যে থাকতে হবে, বরং আরও বেটার কিছু করা যায় কিনা। কারণ বারবার কিন্তু সেখানে অর্থ দিয়ে সেটাকে ডেভেলপ ভেঙে বারবার তৈরি করা সেটা কিন্তু উচিত নয়, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। সো অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের যে ত্রিপুরার বিকশিত যে ত্রিপুরা আমরা চিন্তা ভাবনা করছি, তাতে করে মেইন যে উদ্দেশ্য আমরা সাউথ ইস্ট এশিয়ার যে অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের যোগাযোগের ব্যবস্থা,
তাদের যে কালচার আছে, ওনাদের কাছেও আমাদের যেসব প্রোডাক্টস থাকবে তাদের কাছে সেটাকে এক্সপোর্ট করা, এবং একটা টেকনিক্যালি ওনাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করা, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং তাতে করে আমরা পার্টনারশিপ, একটা রিলেশন সেটা যেন হয়, তার উদ্দেশ্যে বিকশিত ত্রিপুরা। শুধু ত্রিপুরা করলে হবে না, ছোট, আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা মাত্র একটা ছোট একটা রাজ্য। সেই জায়গার মধ্যে আমরা যদি সেই সাউথ ইস্ট এশিয়ার সমস্ত রাজ্যগুলি, পাশাপাশি আমাদের বাংলাদেশও আছে রাজ্য, তো সেই জায়গার মধ্যে যদি আমাদের যে কোয়ালিটি আছে তার মধ্যে যদি ভ্যালু এডেড যে বিষয় সেগুলো যদি আসে, শুধু জিনিসপত্র বিক্রি না, আমাদের যে মানে যে সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন বিষয়ে যে আমরা যে রিচ কালচার, সেইগুলো নিয়েও আমরা কিন্তু সেইগুলোকেও আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। সেইগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার যে উন্নয়ন, সেটা আমরা নিজেরা করছি। আরও মানুষ আমি দেখছি অনেক সময় মানে আমরা স্বাস্থ্যের ব্যবস্থায় আমরা অনেক আগের থেকে অনেক বেশি কিন্তু আমরা কাজ করেছি। তারপরেও মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে এবং এটাকেই ফলো করে দেখানো হয়। কিন্তু আমরা চাইবো যে 100% স্যাচুরেশন হতেই পারে অনেক জায়গায়, কিন্তু যতটুকু সম্ভব হয় যাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে সব জিনিস হয়, সেই দিকে আমাদের নজর রাখা উচিত। এখানে ডিজিটাল, যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ডিজিটাল ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আমরা এখন ডিজিটালি সব কাজ করছি। এবং এমএসএমই মধ্যে আমরা দেখেছি এখন বাইরের থেকে আমাদের এখানে ত্রিপুরাতে বহু যারা ইনভেস্ট করতে আসছে, ইনভেস্টররা কিন্তু এখন ত্রিপুরাতে আসছে আমাদের। এবং বিভিন্ন যেসব পলিসি আমরা করেছি, সেই পলিসির কারণে যেসব উন্নয়নের জন্য একটা রাজ্যের যা দরকার আমরা সেই পলিসিগুলো করেছি। তার জন্য এই যে মানদণ্ডের কারণে আমাদের কাছে এখন কিন্তু বাইরের থেকে বহু লোক আসছে। আমাদের ত্রিপুরাতে যে মেইন আমাদের বাঁশ, রাবার এবং যে ফরেস্ট যে সম্পদ, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে এমএসএমইর মাধ্যমে বহু শিল্পের এখন কাজ এখানে হচ্ছে। অনেকে এখানে এসে আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াতে তারা শিল্পের যে বিকাশ সেগুলো ওরা করার চেষ্টা করছে। এতে করে আমাদের ত্রিপুরার তো ছেলেমেয়েরা সেখানে তাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য যা যা দরকার সেই সুযোগ তো পাচ্ছেই, পাশাপাশি বাইরের যারা আছে তারাও এখানে কিন্তু সেই সুযোগটা এখানে পাচ্ছে। আমাদের এখানে আমরা গুড গভর্নেন্সের অফিস আমরা খুলেছি, আপনারা সবাই জানেন। সেই গুড গভর্নেন্সের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে তদারকি করা হচ্ছে। ইনোভেটিভ আইডিয়া কি, তার মাধ্যমে কিভাবে ডিপার্টমেন্টগুলোকে আরও উন্নত মানে করা যায় সেই দিকেও নজর আছে। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে 2023-24 আমাদের জিএসডিপি কথা যদি বলি, প্রায় 14.21% বৃদ্ধি হয়েছে। তো এটা চারটিখানি কথা নয়, এখানে ভিজন ডকুমেন্টসে এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এবং জিএসডিপির যে আমাদের যে অগ্রগতি, তাতে করে দেখা গেল যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট স্টেট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন। যদি এখানে পার ক্যাপিটা যে ইনকাম যদি আমরা বলি, ত্রিপুরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট আমাদের ত্রিপুরা স্টেট এখন সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। একটু আগে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে একটা কাগজ আমাকে দিলেন যে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স অর্থাৎ PAI 2.0, এর মধ্যে ত্রিপুরা 100% পঞ্চায়েত সফলভাবে এই যে PAI 2.0 গ্রাম সভা সম্পন্ন করেছে। এবং এটা দুটো রাজ্য এর মধ্যে পেয়েছে বেস্ট, একটা কেরালা আর ত্রিপুরা। তো আমাদের জন্য একের পর একটু বসে থাকলে দেখি বিভিন্ন সময় আমাদের যে প্যারামিটার অনুসারে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রশংসিত হচ্ছি এবং আমরা কিন্তু সেইভাবে সম্মানও পাচ্ছি ভারত সরকারের তরফ থেকে। আমাদের এখানে যদি নীতি আয়োগের সেনজি এখানে উপস্থিত আছেন, ওনার টিম প্রায়শ আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। সেখানেও আমরা দেখছি যে ওনাদের যে পাবলিশ করা যে সূচক, তার মধ্যে ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। লিডস 2024-এ ফার্স্ট মুভার পুরস্কার পেয়েছে ত্রিপুরা। ইজ অফ ডুইং বিজনেস সেখানেও টপ অ্যাচিভার পুরস্কার পেয়েছে ত্রিপুরা।
আমরা কিছুদিন আগেও সেখানেও আমরা ডিক্লেয়ার করেছি যে 3টি রাজ্য এখন পর্যন্ত পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আগে আমরা পূর্ণ স্বাক্ষর মানে সাইন করতে পারলে আমরা কোনো রকমের যদি সাইন করানো যেত তাহলেই ভাবতাম যে মানে এটা পূর্ণ স্বাক্ষর রাজ্য। এখন কিন্তু এরকম না, 4-5টা এমন সব মানে ক্রাইটেরিয়া রেখেছে, এগুলো করলে তবেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে। এবং ত্রিপুরা, এখানে মিজোরাম, গোয়া এবং ত্রিপুরা এবার 3rd স্টেট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে 95.6%। এখানে অনেকে মনে করতে পারে যে 95.6% হলে 100% কি করে হবে। তো আমি জিজ্ঞেস করছিলাম, তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া গাইডলাইন সেখানে বলা হয়েছে যে এই যে বাকি যে পার্সেন্টেজ, সেখানে অনেক সময় আছে অনেকে ব্যাড রিডেন বা অনেকে শারীরিকভাবেও ঠিকভাবে আসতে পারে না, অনেক বিষয়, সেটা অর্থাৎ 95% থাকলে এটাকে 100% হিসাবে ডিক্লেয়ার করা যায়। আর শুধু তাই নয়, ত্রিপুরা এই যে পূর্ণ রাজ্য সাক্ষ্য রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে, তার যদি আমরা মিজোরাম এবং আমরা যদি গোয়াকে দেখি তাহলে লোক সংখ্যা হিসাবে কিন্তু আমরা অনেক বেশি। কাজে সেই দিক দিয়ে বলতে গেলে আমাদের এখানে সাক্ষরতা যেটা বললাম আমি, সেটা কিন্তু আমাদের এখানে অনেক বেশি ত্রিপুরাতে। তো এগুলোও কিন্তু একটা প্যারামিটার একটা রাজ্যের কিভাবে উন্নতি হচ্ছে। আমাদের এখানে আমি তো আগে এরকম 87,000 বলতাম, তো আজকে আমার কাছে যে ডাটা এসছে দেখা গেল আমাদের এখানে মহিলা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যার উপর প্রচণ্ড জোর দেন, সেখানে ত্রিপুরাতে আমাদের এখানে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়েছে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা এসছে। এবং যে ভিজন ডকুমেন্ট দেখানো হয়েছে সেখানে কিন্তু এই পার ক্যাপিটা ইনকামই হোক, জিএসডিপি যাই হোক, সেটা 2047-এ কি হবে তারও কিন্তু মোটামুটি একটা ধারণা আমাদের সামনে রেখেছে। আমি জানি না, যাই দিয়েছে তার থেকে বেশি আমাদের চিন্তা করতে হবে যাতে করে ওই জায়গাটাতে গিয়ে আমরা টেকতে পারি। আমাদের এখানে যে জুলাই মাস পর্যন্ত অনেকে বলে, বিরোধীরা প্রায় বলে চাকরি দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না। আমি বারবারই বলি, ওনাদের যে 35 বছর 5 বছরে কি কি চাকরি হয়েছে, কিভাবে চাকরি হয়েছে আমি প্রায়শই বলি। এবং এখানে আমাদের কাছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকারি চাকরি শুধু, বাকিগুলো বাদ দিন, সেখানে 19,742 জনকে এখন অবধি ডাইন ইন হার্নেস শুদ্ধ আমরা এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি। এখানে সিএস সাহেব অলরেডি বলেছেন যে ডিরেগুলেশনের কথা এখানে বলা হয়েছে। যখন যখন এই বিষয়গুলো আনে আমাদের ক্যাবিনেটের মধ্যে, উনি সেটাও বলেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুররা সবাই এই বিষয়ে কিন্তু এক বাক্যে আমরা রাজি হয়ে যাই। রিফর্মস এবং কমপ্লায়েন্সের যদি কথা বলি, সেখানেও কিন্তু আমরা যেভাবে একের পর এক আমরা একটা অগ্রণী ভূমিকা আমি বলবো আমাদের রাজ্য কিন্তু নিয়েছে সারা দেশের মধ্যে। আমি যখনই 2024-এ এই ফ্লাড, আমার মনে আছে 22 অগাস্টে শুরু হয়েছিল, এটা চারিদিকে একটা মানে তাণ্ডব, যেমন যেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি সেই রকম বৃষ্টিপাত এখানে হয়েছে। তো এবারও আমি মাঝে মাঝে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি মহোদয়কে আমি জিজ্ঞেস করি যে রেড অ্যালার্ট কবে হয়েছে, বলে রেড অ্যালার্ট আছে। তো আমরা সবসময় ভয়ে থাকি, কিন্তু ভয়ে থাকলে হবে না। আপনারা সবাই জানেন যে এগুলো তো একটা প্রাকৃতিক দুর্যোগ, তার জন্য আমরা রেডি আছি কিনা তা আগে ভাগেই কিন্তু আমরা কয়েকবার মিটিং করেছি। তো আমরা প্রিপেয়ার সেইভাবে কিন্তু আমরা গত যে অবস্থা হয়েছিল ডিজাস্টারে, সেইগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা সেটা কিন্তু কোপ আপ করতে পেরেছি। এবং আগামী দিনেও যেহেতু উই আর টেস্টেড, যখন কোভিড এর প্রাদুর্ভাব হবে তখনও আমরা উই আর টেস্টেড। এখন থেকে যে কোনো এই ধরনের যদি সমস্যা আসে আমরা আরামসে তার উপর ভিত্তি করে, আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা ত্রিপুরার সমস্ত অফিসার থেকে শুরু করে সমস্ত যারা ডাক্তারবাবু হোক আর যাই হোক, আমি দেখেছি ওই সময়ে কিন্তু প্রচণ্ডভাবে ওনারা কাজ করেছেন এবং সেটাকে মোকাবেলা করতে পেরেছেন। এবং এগুলো কিন্তু একটা গাইডলাইন, বিকশিত ত্রিপুরা শুধু আমি সোজা চলে গেলাম আর কেউ আপনাকে বাধা দেবে না সেটা কিন্তু ভাববার বিষয় নয়। নানাভাবে আপনি মানে আক্রান্ত হতে পারেন, প্রবলেম হতে পারে, আপনার হার্ডেলস থাকবে, তো সেইগুলো মাথায় রেখে আমরা আগে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের দেখলাম আমি একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, চেষ্টা করেছেন যে G20-র সময়ও
যখন ত্রিপুরাকে S20 ভার দেওয়া হলো, আমরা কিন্তু তখনও আমাদের পারদর্শিতা আমরা দেখিয়েছি আমাদের, এবং এটা কিন্তু সম্ভব হয়েছে যে আপনারা সবাই মিলে, আমরা একসাথে মিলে, আমাদের যে মন্ত্রীবর্গ যারা আছেন এবং আপনাদের অফিসাররা এবং যারা কর্মচারীরা আছেন সবাই মিলে সেটা এত সুন্দরভাবে হয়েছে, প্রশংসিত হয়েছে এখানে। শুধু তাই নয়, আমাদের যখন নর্থ ইস্টের যে 22nd প্ল্যানারি সেশন হয়েছিল, আমার মনে আছে সমস্ত গভর্নর, চিফ মিনিস্টাররা এখানে এসেছেন, আমাদের মাননীয় আমাদের গৃহমন্ত্রীজিও এখানে এসেছিলেন, সবাই জানেন। এত সুন্দরভাবে আপনারা এবং আমরা সবাই মিলে সেটাকে প্রেজেন্ট করেছি। এবং আমার মনে আছে রাজ্যপালরা, আমি প্রায়শই বলি, অনেক রাজ্যপাল মহোদয় ওনারা বলেছেন যে এই ত্রিপুরাতে যেন বারবারই এই ধরনের প্ল্যানারি সেশন হয়, ওনারা সেইভাবে কিন্তু বলেছেন। এবং সেটা সম্ভব হয়েছে যে আমরা সেটাকে প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে আমরা করতে পারি। আর ত্রিপুরার মানুষ এখানে সবাই কিন্তু ভেরি সিরিয়াস, যে কোনো কাজ দিলে সবাই একসাথে মিলে আমরা কাজটা করি, তো সেটা আমরা কিন্তু করেছি। তো এগুলো বলার অর্থ হচ্ছে যে আমরা যে বিকশিত ত্রিপুরার যে 2047 আমরা নিয়েছি, আমি নিশ্চিত যে এই যে বিষয়গুলো এসছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেই গোলে আমরা পৌঁছতে পারবো। তবেই ভারত, বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেটা নিশ্চয়ই সেটা সম্ভব হয়েছে। আমাদের যে গ্রাম হচ্ছে আমাদের কাছে সবচেয়ে 75% ভারতবর্ষের বা রাজ্যের 75% অঞ্চলই হচ্ছে গ্রাম। সেখানে আমরা যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি সেখানে ইলেকট্রিফিকেশন নেই। প্রায় এখানে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছেন, উনি আপনি দেখেছেন প্রতিনিয়ত যেভাবে পরিশ্রমের মাধ্যমে কিভাবে ইলেকট্রিফিকেশন সমস্ত গ্রামে গ্রামে পৌঁছানো। প্রায় আমরা 100%-এর মতো সমস্ত গ্রামে, এখন বলতে পারবে না কোথাও কোনো কারোর বাড়িতে যে বিজলি নেই সেটা বলতে পারবে না। এবং সেই দিকে আমরা গ্রামের যে বিদ্যুতায়ন সেটা আমরা করতে পারছি। আমরা সৌরশক্তির ব্যবহার সেটাও আমরা করছি এখানে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আমরা প্রায় 3% থেকে, আমাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন আসলো 3% থেকে শুরু করে আজকে প্রায় আমাদের 86%-এর উপরে আমরা প্রতিটা ঘরে, আমি বলছি না সব জায়গায় হয়ে গেছে, যেখানে অসুবিধা হচ্ছে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমি আশা করি যে সামনের বছরে 100% আমরা সমস্ত বাড়িঘরে, গ্রামীণ এলাকায় বিশেষ করে সেখানে সেটা সম্ভব হবে। আমরা দেখেছেন কিছুদিন আগে কৃষিক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমরা যেসব যুগান্তকারীর যে যে ইনোভেটিভ আইডিয়া এবং সেইগুলো আমরা করছি এখানে। আমরা ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে যদি ভারতবর্ষের মধ্যে আপনারা যদি দেখেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, সেখানে আমাদের ক্ষুদ্র রাজ্যের যদি আমরা তুলনা করি, এইভাবে সারা ত্রিপুরার সমস্ত মানুষ যে সার্বজনীন স্বাস্থ্য বীমা আর কোথাও কোনো রাজ্যে নেই। এবং সেখানে আমি বলবো এখানে কিন্তু ক্যাপিং দেওয়া আছে, কিন্তু ফুল সমস্ত মানুষ এর আওতা হবে, সেটা নাম্বার 1 ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। সেটা আমরা শুরু করেছি 5 লক্ষ টাকা করে। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা যেভাবে করেছেন আমরাও সেইভাবে কাজটা করেছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় 2023-এ আমরা এটা ডিক্লেয়ার করেছিলাম এবং সেইভাবে কাজ শুরু হয়েছিল। প্রায় 4,26,000-এর মতো যারা বেনিফিশিয়ারি তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। 8,000-এরও বেশি রুগী এর থেকে তার নগদহীন যে চিকিৎসা সেটা পেয়েছে। এখানে অফিস প্ল্যাটফর্ম, যেটা আমাদের 30-স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, এটা ভাবা যায় না কোনো জায়গায়, প্রথম ত্রিপুরা যেখানে একমাত্র আপনাদের যে কুশল যে নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়েছে। সেখানেও কিন্তু যখন এই ব্যবস্থাটা আমরা নিলাম, আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা বললাম ইয়েস গো হেড। সেই জায়গার মধ্যে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে, স্টেট থেকে শুরু করে, সমস্ত আমাদের যে ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের 30-স্তরীয় পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং 30-স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত একমাত্র রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা, যেখানে অফিস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। অন্য জায়গায় সাব ডিভিশন পর্যন্ত আছে, কিন্তু 30-স্তরীয় পঞ্চায়েত কোথাও নেই। এতে করে আমাদের এখানে ত্রিপুরায় আমি বলবো সেখানেও কিন্তু আমরা প্রথম স্থান অধিকার করেছি এই অফিস প্ল্যাটফর্ম চালু করার ক্ষেত্রে। 1,271টি পঞ্চায়েত, 58 ব্লক, 23টি মহকুমা এবং 8টি জেলা
এবং যতগুলো দপ্তর আছে সবকটাতেই এই ই অফিস প্ল্যাটফর্ম চালু হয়েছে। আমি জানি যে কোনো জিনিস শুরু করার পরে সেগুলো প্রপারলি মনিটর করারও প্রয়োজন আছে। অনেক জায়গায় আমি যেটা বলছি বারবার আপনাদেরকে আমি বলি যে দেখুন আমার মনে হয় ওইখানে খামতি আছে, সেখানে যাতে এটা প্রপারলি সবসময় মেনটেন হয় সেদিকে আপনারা নজর রাখবেন। এতে করে আমাদের এই ই অফিস চালুর ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিয়েছেন যে দক্ষতা উন্নয়ন, এই যে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও সেখানেও আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের এতে করে এই অফিস হওয়ার কারণে ট্রান্সপারেন্সিও আছে এবং অ্যাকাউন্টেবিলিটিটাও কিন্তু সেখানে চলে আসে। এখানে সেই ব্যবস্থা আমাদের মনে হয় যে একটা নতুন একটা যুগের ত্রিপুরাতে শুরু হয়েছে। আমাদের স্টার্ট আপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2022-এ যেটা ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড 1 কোটি জনসংখ্যার নিচে যদি থাকে সেই দেশ, তার মধ্যেও এখানে দেখা গেছে ত্রিপুরা অগ্রণী রাজ্য, অ্যাডভান্স রাজ্য হিসাবে সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা কৃষকদের জন্য আমাদের সবসময় আমরা দায়বদ্ধতা থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কৃষকদের জন্য চিন্তা করেন, নানাভাবে সাহায্যের চেষ্টা করেন। আমরাও ত্রিপুরাতে কৃষকদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহায়তার প্রায় 14 লক্ষ কৃষককে এখন পর্যন্ত আমরা ফসল বীমার যোজনা আমরা আনতে পেরেছি। 2023-24 অর্থ বছরে প্রায় 3,81,000 কৃষক রেজিস্ট্রেশন ওনারা করিয়েছেন এবং এতে করে প্রায় 10 কোটি 16 লক্ষ টাকার বীমার নিষ্পত্তি এখন পর্যন্ত হয়েছে। ইউনিফাইড যে ফার্মার ডাটাবেস, যাতে ভূমি রেকর্ড এবং যে রিয়েল টাইম ফসল সেইগুলো যে সমীক্ষা তাতে করে যুক্ত থাকে। ত্রিপুরাতে আমি আগেও বললাম যে আমরা কিছু পলিসি আমরা নিয়েছি, কিছু স্কিম আমরা নিয়েছি। ফর এক্সাম্পল ত্রিপুরা আইটি স্টার্ট আপ স্কিম, ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি, ত্রিপুরা আগরুড পলিসি, ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি, ত্রিপুরা আইটিইএস পলিসি, স্টার্ট আপ পলিসি, ইভি পলিসি, এরকম অনেক পলিসি যেগুলো আমাদের যে ত্রিপুরাতে শিল্প পরিকাঠামো গঠনের ক্ষেত্রে মানুষ কিন্তু এই কারণেই মানুষ বাইরের থেকে এখানে আসছে। আমাদের যে পুষ্পবন্ত প্যালেস সম্পর্কে আপনারা সবাই জানেন যে একটা 5 স্টার হোটেল, এখানে আধুনিক মানের যে 5 স্টার হোটেল, সেটা আমাদের টাটা গ্রুপের সাথে, যা ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড টাটা গ্রুপ, যেটা IHCL বলে ওনাদেরকে আখ্যায়িত করা হয়, তাদের সাথে আমাদের একটা মানে মৌ স্বাক্ষর হয়েছে। এবং আমি নিশ্চিত এতে করে ত্রিপুরার বিশেষ করে পর্যটন ক্ষেত্রে একটা বিরাট একটা গেম চেঞ্জার হিসাবে কিন্তু কাজ করবে। আপনারা সবাই জানেন প্রায় 100টার মতো রুম সেখানে তৈরি হবে এবং রাজকীয় স্টাইলে সেই রুমগুলো হবে। 4টা এক্সক্লুসিভ, যা আমাকে বলা হয়েছে 4টা এক্সক্লুসিভ রুম বা সেই রকমভাবে ওখানে তৈরি করা হবে এবং তাতে করে যারা বিদেশ থেকে পর্যন্ত, কারণ ওদের যে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে ওনাদের কিন্তু চেইন আছে, সেখান থেকে চার্টার প্লেন করে ত্রিপুরাতে আসবে এবং সেখানে থাকবে। আমার কাছে যা বলা হয়েছে যে 4টা যে এক্সক্লুসিভ যে রুম করা হবে সেগুলো এমন রুম হবে যে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা তাদের মানে সেখানে তাদের দিতে হবে। তো সেই জায়গার মধ্যে সাধারণ মানুষ আসবে না, কিন্তু বাইরের থেকে যখন আসবে সেখানে আসার পরে তারা কিন্তু ওখানে বসে থাকবে না, বিভিন্ন আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো আছে সেখানে তো ওরা যাবে। তো আগামী দিন পর্যটন ক্ষেত্রেও আমাদের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেখানে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানবে, মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে। তো সেইভাবে আমরা এই কাজটা আমরা করছি। উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই লক্ষ্যে আমার মনে হয় আমরা সবাই মিলে যদি আগামী দিন সবাই মিলে আমরা কাজ করি, নিশ্চয়ই সেটা আমাদের সেটা সম্ভব হবে। আমরা যে মেইন যে আমরা সাধারণ মানুষের যে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ এবং সমৃদ্ধ এবং সুস্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই এই বিকশিত ত্রিপুরা 2047। মানুষের জন্য যদি তাদের যে জীবন জীবিকা সেটা যদি খুব ইজ না হয়, তাহলে কোনো দিনই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা সেই কাজটা কিন্তু আমরা তাদের কাছে আনতে পারবো না। সেখানে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর অলরেডি বলেছেন যে আমাদের যেগুলো যে কয়েকটা স্তম্ভের উপর ভিত্তি করে আজকের বিকশিত ত্রিপুরা 2047, একটা হচ্ছে আমাদের আগামী দিনে ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা কিভাবে বাড়বে এবং এম্পাওয়ারমেন্ট সেগুলো কিভাবে আসবে এবং একটা
মানে স্ট্রাকচার মজবুত একটা জীবনমান সেটা তৈরি করতে হবে আমাদের আগে নিয়ে। আমি গর্বের সাথে ঘোষণা করছি যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য যারা বিকশিত ভারত 2047-এর যেভাবে একটি ভিশন ডকুমেন্ট, আমার মনে হয় নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আর কেউ করতে পেরেছে বলে আমার জানা হয়নি। ত্রিপুরাতে ফার্স্ট আমরাই সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আজ বিকশিত ত্রিপুরার যে ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করতে পেরেছি। আমাদের বিকশিত ভারত 2047-এর অধীনে ত্রিপুরাতে যে আমরা বিকশিত ত্রিপুরা 2047 সালের মধ্যে আমাদের $124 বিলিয়ন আমাদের অর্থনীতিতে পরিণত করতে হবে। কাজে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, এবং দায়িত্ব মানে কি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উন্নত জীবনযাপনের জন্য, আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, সব দিকে যেন সব বিষয়ে যেন আমরা উন্নত হই সেই বিষয়টা আমরা মাথায় রেখে আমি আবারও এখানে আপনারা যারা পরিশ্রম করে এই ভিশন ডকুমেন্টসটা, যারা চিফ সেক্রেটারি সাহেবের থেকে শুরু করে অন্যান্য যারা সেক্রেটারি এবং অন্যান্য যারা অফিসার, জুনিয়র, সিনিয়র এবং কর্মচারীরা এই ভিশন ত্রিপুরা ডকুমেন্টস আপনারা তৈরি করতে পেরেছেন 2047-এর জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, এবং বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং ওনার টিমকে যে ওনার ডিপার্টমেন্ট থেকে যে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন, সেই কারণে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা নিশ্চয়ই আমরা করব এই বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Thank you so much, sir, for your enlightening words as you have highlighted the journey to empower our state and take it into a developed state by 2047.